আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মানুষ দাস বলছি। কথায় বলে সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস ভালো নয়। আর সেই দুঃসাহস যদি হয় একটি স্বাধীন সার্বভৌম দেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে, সরকারের পতন ঘটাতে যদি সেই দুঃসাহস হয় আইনের শাসনের বিরুদ্ধে, দেশের সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, তাহলে সেই দুঃসাহস কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না। কিন্তু এই মুহূর্তে সেই পরিস্থিতি তৈরির হুমকি প্রকাশ্যে দিয়েছে ককরোচ পার্টি। দেশের রাজনীতি এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে এক অভূতপূর্ব চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে তারা। একদিকে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, আর অন্যদিকে ককরোচ আন্দোলনের নেতৃত্ব। আজ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, ককরোচ আন্দোলনে যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের কোনোভাবেই ছাড়া যাবে না। আইন নিজের পথে চলবে এবং আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু এরপরেই ককরোচ পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস যা বললেন তা শুনে পুরো দেশ স্তব্ধ। সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দিলেন তারা সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানবেন না। শুধু তাই নয়, আজ রাত 12টা পর্যন্ত সরকারকে ডেডলাইন দিয়েছেন তারা। আদালতের রায় অমান্য করে এই ধরনের আলটিমেটাম দেয়া, এটা কি এমনি চলে যাবে? এটাকে এমনি মেনে নেওয়া হবে? এর আইনি ও রাজনৈতিক পরিণতি কি হতে পারে? আজ রাত 12টার পর ঠিক কি ঘটতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি বিশদে বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। দীর্ঘদিন ধরে চলা এই ককরোচ আন্দোলন নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে চরম অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল। আন্দোলনের সময় একাধিক হিংসাত্মক ঘটনা, ভাঙচুর এবং আইন ভঙ্গের অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে একাধিক এফআইআর দায়ের করা হয়। হিংসার আশ্রয় নেয়া, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে যেসব আন্দোলনকারী তাদের বিরুদ্ধে। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ফেস রিকগনিশনের উন্নত প্রযুক্তির সাহায্যে শুধু দিল্লিতেই 2000-এর বেশি আন্দোলনকারীকে চিহ্নিত করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে, ধরপাকড় জারি। ককরোচ পার্টি এর বিরোধী। তাদের দাবি এই সমস্ত এফআইআর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্দোলনের সঙ্গে যুক্ত সমস্ত ধৃতদের অবিলম্বে রাজনৈতিক বন্দী হিসেবে মুক্তি দিতে হবে। মামলাটি গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। আজ সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ অত্যন্ত কঠোর মনোভাব দেখিয়েছেন। আদালত স্পষ্ট ভাষায় বলেছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আন্দোলনে যুক্ত থেকে যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং যাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর রয়েছে তাদের মুক্তি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসারে তাদের বিচার সম্পন্ন হবে। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসার পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। আর ঠিক তার কিছুক্ষণ পর প্রেস কনফারেন্সে হাজির হন ককরোচ পার্টির চিফ স্পোকস পারসন সৌরভ দাস। তিনি প্রকাশ্যে যে মন্তব্য করেন তা ভারতীয় বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের উদ্দেশ্যে সোজা চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। সেটা চ্যালেঞ্জটা কি? আমাদের কথা শুনতে হবে, কোনো আইন মানব না, বিচার ব্যবস্থা মানি না। স্বাধীন ভারতের ইতিহাসে এই সাহস ইতিপূর্বে কারো হয়নি। সৌরভ দাস সরাসরি সুপ্রিম কোর্টের এই নির্দেশকে একপেশে ও অন্যায় বলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে তিনি স্পষ্টভাবে বলেন, আমরা এই আদেশ মানছি না। আন্দোলনকারীদের মুক্তি না দিলে এবং এফআইআর প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের লড়াই থামবে না। এখানেই শেষ নয়। সৌরভ দাস পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আজ রাত 12টা পর্যন্ত একটা ডেডলাইন জারি করেছে। তার হুঁশিয়ারি, আজ রাত 12টার মধ্যে যদি গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের ছেড়ে না দেয়া হয় তবে আন্দোলন আবার শুরু হবে ও সেই আন্দোলন এমন রূপ নেবে
যা এই সরকার সামলাতে পারবে না। একই কথা বলেছে ককরোচদের প্রধান নেতা দীপকে। এখন প্রশ্ন হলো, একটি রাজনৈতিক বা সামাজিক দল কি সুপ্রিম কোর্টের রায় মানতে অস্বীকার করতে পারে? ভারত সংবিধান চালিত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। দেশের কোনো নাগরিক বা সংস্থা সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করলে তা সরাসরি আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্ট হিসেবে বিবেচিত হয়। এবং এই আন্দোলনের ক্ষেত্রে যা বলছে ককরোচ পার্টি, সেটা সংবিধান অবমাননা তো বটেই, এটা স্পষ্ট দেশদ্রোহিতা। এর পরিণতি মারাত্মক হতে পারে। কি হতে পারে সেই পরিণতি, সেটা বুঝতে গেলে আইন বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। সরকার ইতিমধ্যে যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করিয়ে। তাদের আন্দোলনের প্রতি অনেক নমনীয়তা দেখিয়েছে, বলেছে ছাত্রদের আমরা তাদেরকে অহিংসার পথে যারা ছিল তাদেরকে আমরা কিচ্ছু করব না। কিন্তু আন্দোলনের নামে যা খুশি করেছে, যারা পুলিশ পিটিয়েছে, দেশের সম্পত্তি ধ্বংস করেছে, প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল কটূক্তি করেছে, প্রধানমন্ত্রীকে নিয়ে চূড়ান্ত নোংরা সব কার্টুন করেছে, তাদের ছাড়া হবে না। যারা এসব করেছে তাদের বড় অংশই আদৌ ছাত্রই নয়, ছাত্র হওয়ার বয়স বহুকাল আগে পেরিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের এক নামী অভিনেত্রী শ্রীলেখা মিত্রর কথা ধরুন, 50 পেরিয়েছে বয়স, বামপন্থী রাজনীতি করেন, সিপিএমের মেম্বার সম্ভবত কিনা জানি না। এক মেয়ের মা, সে মেয়ে যথেষ্ট বড়, চাকরি বাকরি করেন ভালো। তিনি বামেদের মিছিলে হেঁটেছেন, নরেন্দ্র মোদীর একটি ছবি নিয়ে সে একটা অশ্লীল কার্টুন, চূড়ান্ত অশ্লীল কার্টুন, সেই কার্টুন বুকে নিয়ে তিনি মিছিল করেছেন। এখন ন্যাকামি করছেন যে আমি জানতাম না। এই মহিলা এবং এরই মতো কাণ্ড যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? সরকার বলেছিল নিরপরাধ ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু ছাত্র নয়, যারা দুষ্কর্ম করেছে তাদের ছেড়ে দেওয়া হবে? এটা কি মামার বাড়ি? তাহলে আজ রাত 12টার পর ঠিক কী হতে পারে? প্রথমত, সরকার সুপ্রিম কোর্টের রায়কে কঠোরভাবে বজায় রাখবে এবং রাত 12টার পর যদি আন্দোলনকারীরা কোনো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, কড়া হাতে সেই বিশৃঙ্খলা, সেই আন্দোলনের নামে হিংসা তৈরি করা, এগুলোকে কড়া হাতে দমন করতে হবে। এবং দ্বিতীয়ত আর কি, সেটার আগে সবথেকে বড় যেটা হলো, সৌরভ দাস সমেত আন্দোলনের সমস্ত প্রধান নেতাদের দেশ বিরোধী কাজের জন্য আইন শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হতে পারে ও করতে হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে। শুধু ওদেরকেই গ্রেপ্তার করলে হবে না, যারা রাজনৈতিক দলগুলো যারা এদের পেছনে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আজকে যেমন একটি মদতের কথা বলি, রাহুল গান্ধী তিনি আজকে বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, তিনি বলেছেন অমিত শাহ নাকি পেলেট গান, বন্দুক ছোড়ার নির্দেশ দিয়েছে। অমিত শাহ দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এত বড় মিথ্যে কথা বলার কারণটাই হচ্ছে তারা এই আন্দোলনকে সাপোর্ট দিচ্ছে, যাতে এই সরকারকে ভেঙে ফেলা যায়, পতন ঘটানো যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ বনাম ককরোচ পার্টির ডেডলাইন, এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত অবশ্যই জয় হবে সরকারের, আইন ও সংবিধানের। আন্দোলন যারা করছে তারা প্রতি মুহূর্তে গোলপোস্ট পাল্টাচ্ছেও। আজ রাত 12টার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর থাকবে প্রতি মুহূর্তে। তবে আমাদের মনে রাখতে হবে, ভারত আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, বিদেশের চক্রান্তকারীদের কাছে আত্মসমর্পণ করে, ষড়যন্ত্র করে, যেভাবে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে যা ঘটেছে, ভারতে সেটা ঘটতে পারে না। আমি এর আগের ভিডিওতে বলেছি, হবে না, কারণ এখানকার সেনাবাহিনী অন্য ধাতু। সুতরাং এটা কখনো হবেই না। কিন্তু যে রক্তপাতের ভয় করা হচ্ছিল, সেই রক্তপাত যদি হয়, যাতে না হয় সেটা, তার জন্যে সমস্ত এই ককরোচ নেতাদের, এই আরশোলাদের, এদেরকে ধরে নিয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে ফেলে দাও। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? আপনি কি আমাদের এই কথার সঙ্গে আপনি কি সহমত? আপনার মতামত কমেন্ট করে জানান। প্রায় 3 মাস হয়ে গেছে এক রাজনৈতিক পরিবর্তনের পরে
আমরা কি পেলাম? কেউ বলতেই পারেন যে এটা এখন হানিমুন পিরিয়ড, এখনো সরকারের কাজ নিয়ে চুলচেরা বিশ্লেষণের সময় হয়নি, মন্ত্রীরা তাদের দপ্তর বুঝেনি, কাজ শুরু হোক। একটা হাফ বাজেট এসেছে, শিল্প আসুক, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে, যেখানে মানুষের সরাসরি স্বার্থ জড়িয়ে তার খানিক কাজ হোক, তারপরে তো কথা হবে। 100-র উপরে 200% সত্যি। গত 2.5-3 মাসে কি হয়েছে কি হয়নি তা নিয়ে আমি আজ এই লেখা লিখতে বসিনি, কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে শুভেন্দু সরকার এমন কিছু বিষয় নিয়ে ব্যস্ত হচ্ছেন, কাজ করছেন যা সিলেবাসে ছিল না, যা মানুষের রোজগার চাহিদার মধ্যে ছিল না, যা নির্বাচনের আগে আজকের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির তালিকাতে ছিল না। কিন্তু এই কাজগুলোর একটা সুস্পষ্ট ধারা আছে, দিশা আছে। কেউ যদি মনে করেন কি যে চাই হচ্ছে, না তা নয়, যা হচ্ছে তা আপাত দৃষ্টিতে এলোমেলো লাগলেও তার একটা অত্যন্ত সুস্পষ্ট গতিপথ আছে। আসুন সেই গতিপথটাকে একটু আন্ডারলাইন করা যাক, একটু তুলে ধরা যাক। শুভেন্দু শ্রমিক আপাতত রাজ্য বিজেপির 2 মিডফিল্ডারের সামনে কিছু তথ্য আছে, একেবারে হার্ড ফ্যাক্ট ডেটা। বিজেপি 45% ভোট পেয়েছে, বিরোধীরা 55%। সিপিএম কংগ্রেস যদি মিলিতভাবে 20-25% পেয়ে যেত, তাহলে আজ রাজ্য রাজনীতিতে যা হচ্ছে তার কোনোটাই হতো না, দরকারই ছিল না। কিন্তু তথ্য বলছে তৃণমূল 41% ভোট পেয়েছে। না, এবারে তৃণমূল ভোটের দিনে জল মেশানোর জায়গাতে ছিল না, যদি থাকেও তাহলে একেবারে ওই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শাহজাহান বা জাহাঙ্গীর ইত্যাদি নেতাদের দেখরেখে, যা গোটা রাজ্যের হিসেবে তেমন কিছু বিরাট নয়। এবং ধরে নেওয়া যাক যে কমসম করে 5-7% ভোট তো শাসক দলের দিকেই পড়ে, সেই ভোট থাকবে না, তাহলেও 32-34% ভোট তৃণমূলের আছে, যে ভোট বিজেপি বিরোধী আর বাম বিরোধী। সেটা ওই শাসক দলের আনুকূল্য পেয়ে কোনো নব্য তৃণমূল দল বা ভালো তৃণমূল দলের দিকে যাবেন। এই ভোট বাম বিরোধী না হলে তা অনায়াসে এখন বামেদের দিকে চলে যেত, কিন্তু তাও হবে না। কাজেই এই ভোটকে যতভাবে হোক ভাঙাটা অন্যতম লক্ষ্য, কিন্তু সেটা একটা লম্বা কাজ, এটা তো একদিনে সম্ভব নয়। আপাতত এই ভোটকে সংহত হতে না দেওয়া, সংহত মানে মমতার দিকে সংহত না হতে দেওয়া, বিজেপির কাছে এটা খুব জরুরি। এখন তো সবার কাছে এটা পরিষ্কার যে বিজেপির একটা ট্র্যাক 2 খোলা ছিল শুভেন্দু মারফত ওই তৃণমূলের মাথাদের সঙ্গে, যারা তৃণমূল 160, 70, 80 হলেও ঠিক এই খেলাটাই দেখাতো যা আজ দেখাচ্ছে। এই প্রস্তুতি ভোটের পরে নেওয়া হয়েছে এমনটা ভাবতে আমি নারাজ। এই ফোর্স রেডি ছিল এবং হারার পরে তৃণমূল নেত্রীকে একেবারে একলা করে দাও, একে একে সবাই সরে আসো, যাতে উনি ওনার ভোটকে, সমর্থনকে সংহত না করতে পারেন। কিন্তু সে না হয় হলো, তাতে বিজেপির লাভটা কি? বিজেপি একটা সময় পাচ্ছে, সময় পেয়েছে। হ্যাঁ, মিডফিল্ডের প্লেয়ারেরা এখন বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাবার ফাঁকটা পেয়েছে। বিজেপির আপাতত লক্ষ্য হিন্দু ভোটকে আরো সংহত করা, আরো 7-8-10% হিন্দু ভোটকে এই 45-এর সঙ্গে যোগ করা। দেখুন না, বারুইপুরের দিকে ধর্ষণ খুন চলে গেছে ব্যাক স্টেজে, এখন এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করাটাই সামনের সারিতে। ধরপাকড় থেকে প্রচার, সবটাই এক জঙ্গি টেররিস্ট সম্প্রদায়ের এক অসহায় নির্দোষ হিন্দু যুবককে পিটিয়ে মারাটাই আজ বারুইপুরের ন্যারেটিভ। যান দক্ষিণ 24 পরগনায়, ওই হিন্দু যুবককে পিটিয়ে মারার বিরুদ্ধে এক ন্যারেটিভ আজ মুখে মুখে। তারকেশ্বরে হেলিকপ্টারে ফুলছোড়া থেকে জল্পেশ মন্দিরে মুখ্যমন্ত্রী, রথযাত্রায় মুখ্যমন্ত্রীর অনুদানের ঘোষণা থেকে শুরু করে ইসকনের হাতে মিড ডে মিল দেওয়া, হিন্দু দেবস্থানের পুনরুদ্ধারের, পুনর্নির্মাণের বিশাল টাকা বরাদ্দ থেকে আদিনা মসজিদ বিতর্ককে আবার তুলে আনা, বা ঝটকা হালাল বিতর্ক থেকে শুক্রবারীদের 3 পুরুষকে শিক্ষা দেওয়ার কথা বলা, বন্দে মাতরমকে বাধ্যতামূলক করার চেষ্টা বা করা, কিংবা ঈদের ছুটি একদিন কমিয়ে দেওয়া, এই প্রত্যেকটা কাজ আপনার বিচ্ছিন্ন বলে মনে হতেই পারে, কিন্তু এরা সব এক সূত্রে বাঁধা। আদত লক্ষ্য হিন্দু ভোটকে জুড়ে নেওয়া, আদত লক্ষ্য বাংলার হিন্দু ভোটের মেরুকরণকে আরো তীব্র করা, এক স্থায়ী ভোট ব্যাংকের পত্তন করা, যাতে এক বিরাট অনুগত ভোট ব্যাংক কাম হোয়াট মে আমরা হিন্দুত্বের প্রশ্নে বিজেপিকে ভোট দেব এই অবস্থানে এসে দাঁড়ায়। কিছুদিন আগে মুর্শিদাবাদের ওই হুমায়ুন কবির বলেছিলেন না যে আমরা এক হয়ে কাফেরদের বঙ্গোপসাগরে ফেলে দেব, একাদ্যন্ত সাম্প্রদায়িক কথা।
আর আজ প্রকাশ্য রাস্তায় একজন বলছেন ওই জিহাদিদের জ্যান্ত পুড়িয়ে মারব। ওই একই চরম সাম্প্রদায়িক আচরণ, কিন্তু আরো ভয়ঙ্কর, কারণ তা সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা, সে বড় ভয়ঙ্কর। কিন্তু সেসব বোধ কবেই উবে গেছে। তো যে কথা বলছিলাম, এই মুহূর্তে বাংলার বিজেপি নেতাদের ধারাবাহিক কাজ হলো এই হিন্দুত্বের, কড়া হিন্দুত্বের শিখাকে জ্বালিয়ে রাখা। কিন্তু বদলাতে থাকা সময় বলে দিচ্ছে কেবল এই প্রশ্নে সম্ভবত আর চিড়ে ভিজবে না। হ্যাঁ, জেনজিদের আন্দোলন এই একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, হিন্দুত্ব আর জঙ্গি জাতীয়তাবাদের মোড়কে মানুষের প্রশ্নাতীত আনুগত্য পাবার দিন কিন্তু শেষ হয়ে গেছে। এই বাংলাতে কড়া হিন্দুত্ব বা জঙ্গি জাতীয়তাবাদ দুটোই স্বাভাবিক ফসল নয়। কারণ আমাদের এক বিরাট নবজাগরণের ইতিহাস, চৈতন্য রামকৃষ্ণ বিবেকানন্দের ইতিহাস, রামমোহন বিদ্যাসাগর রবি ঠাকুর নজরুলের আবহে গড়ে ওঠা এক সংস্কৃতি, যেখানে এসবের কোনো বালাই নেই। সেই উত্তর ভারতে যেখানে রাম মন্দির আন্দোলন বিজেপিকে মাটি দিয়েছে, সেই মাটিতেই আজ বিজেপি প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের কথা বাদই দিলাম, যেখানে রাম মন্দির আন্দোলন বিজেপির ভিত্তি, সেখানেই বিজেপি আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে। কারণ এই জেনজিরা ওই হিন্দুত্ব বা জঙ্গি জাতীয়তাবাদের ট্যাবলেট খেতে অস্বীকার করছে। জমায়েতে হনুমান বন্দনায় নাচছেন একজন ফেজ পড়া মুসলমান, আমরা দেখলাম সেই ভিডিও। দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই জেনজিদের আন্দোলন, কোথাও ধর্মীয় আবহ নেই। তারা এক সমৃদ্ধশালী ভারত দেখতে চায়, তারা শিল্প চায়, চাকরি চায়, তারা প্রচলিত বাম ঘরানার নয়, তারা সর্বগ্রাসী কর্পোরেট সংস্কৃতির নয়, তাদের জীবনবোধে ধর্ম অত্যন্ত ব্যক্তিগত, তাদের জীবনচর্যায় ভোগ আছে, আনন্দ আছে। এক আন্দোলনের জয়ের পরে তারা উদ্দাম নাচতে পারে, কোল্ড কফি খেতেই পারে, সুইগিতে পিৎজা অর্ডার দিয়েই বলতে পারে, আঙ্কেল আপনাদের বস্তা পচার নীতি নৈতিকতা আর ভাষার আগলের ইয়ে করি। ছেলে হলেই 4-5 অক্ষরের বিশেষণের খুল্লা লাইসেন্স, আর মহিলা হলেই সংস্কারই, ভুলে যাও মামু। হ্যাঁ, এরা সরকারের কাছে রাম মন্দির নয়, একটা ঠিকঠাক শিক্ষা ব্যবস্থার, শিল্পনীতি, চাকরির সুরক্ষা আর একটা সুঠাম অর্থনীতির দাবি করছে। কোনো শাখা পলা মঙ্গলসূত্র করে নেবার ভয় দেখিয়ে এদের আনুগত্য পাওয়া যাবে না। এটা যদি সারা দেশের হয় শুভেন্দুবাবু, বাংলাতেও তার ব্যতিক্রম হবে না। হ্যাঁ, হঠাৎ এক পরিবর্তনে কুঁকড়ে আছে, কিন্তু এমনকি যারা এই পরিবর্তন চেয়েছিল তারাও কদিন পর থেকে ওই সংকল্পপত্র নিয়ে বসবে। বলা হয়েছিল অভয়ার গণধর্ষণকারী হত্যাকারীদের খুঁজে বার করা হবে। হ্যাঁ, কদিন পরে এই দাবি কিন্তু উঠবে। সত্যিটা বলতে হবে, 2,42,00,000 মহিলা পেতেন লক্ষ্মীর ভান্ডার, এখন 1 কোটির কাছাকাছি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন। ওই 1,20,30,00,000 মহিলা কিন্তু জানতে চাইবে তাদের টাকা বন্ধ হয়ে যাবে, এটা তো তাদের নির্বাচনের আগে বলা হয়নি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে চলছে বুলডোজার, হকার আর অবৈধ দোকান ভাঙা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের পেটে হাত পড়ছে। তারা জানতে চাইবে যে কই নির্বাচনের আগে তো এই কথা বলা হয়নি। বারুইপুরের ধর্ষিতা খুন হওয়া বালিকার ধর্ষণ আর মৃত্যুর রহস্য মানুষ জানতে চাইবে ভোট গণনার আগের দিনেই গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া তৎকালীন বিরোধী নেতার খুনের রহস্য। কৃষকরা হিসেব চাইবে, বছরে 125 দিন কাজের হিসেব। এখনো স্বাস্থ্যসাথী চলছে, এখন বোঝাই যাচ্ছে আয়ুষ্মান ভারতের স্কিমে সবার পরিষেবা পাওয়া সম্ভব ছিল না। হ্যাঁ, এগুলো মানুষ জানতে চাইবে। কেবল গুন্ডা দমন আইন, শিবের মাথায় জল দিতে যাওয়া, ভক্তদের মাথায় গোলাপ ফুল চড়িয়ে 5 বছর পরে পার পাওয়া যাবে না। আর সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। এসেই গেল পুজো। একবার পুজো আসা মানে উৎসব শুরু হয়ে যাওয়া, শেষ হতে হতে পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি হু করে সময় চলে যাবে। এবং তার সঙ্গে এই সরকারকে গত সরকারের যাবতীয় দুর্নীতি প্রমাণ সমেত তুলে ধরে দোষীদের জেলে পুরতে হবে। আজ 10 বছর ধরে আমরা শুনেই যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জেলে গেলেন। 4 মে থেকে সেই একই কথা আরো জোরে শুনে যাচ্ছি। কেবল অভিষেক নয়, আগের সমস্ত দুর্নীতিবাজরা জেলে ঢুকুক, কিন্তু তার বদলে সেই দুর্নীতিবাজরাই ক্ষমতার মধু নিয়ে ভাগবাটোয়ারা করে এখন ভালো তৃণমূলে ঢুকে কার্যত সরকারের নিরাপদ আশ্রয়ে থেকে যাবে। তাহলে 5 বছর পরে আগের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ধোপে টিকবে না। এবং একটা জিনিস মাথায় রাখুন, যারা ক্ষমতায় আছেন, যারা বিরোধিতায় আছেন, দেশের রাজনীতি কিন্তু বদলাচ্ছে, খুব দ্রুত বদলাচ্ছে। আর তা চেনা ছক ধরে বদলাবে না। এই তুই তো ভাম, তুই তো চাড্ডি, তুই তো আরবান নকশাল, এসব ক্লিশে স্ট্যাম্প মারা রাজনীতির দিন শেষ।
এক পরিষ্কার লেনদেনের রাজনীতির শুরুয়াত হচ্ছে। দেশের নাগরিকদের খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, রোজগারের ব্যবস্থা করো, নইলে ফুটে যাও। আপনি কোন ধর্মের, কোন ধর্ম বিপন্ন, কোন খাদ্য খাবো, কি পরবো, কোন ভাষায় গালাগালি করব বা করব না, এসব জ্যাঠামো আর চলবে না। হ্যাঁ, ফাগুলাল এসে বলে গেল, চললাম বন্দিশালার দরজা ভাঙতে, মরি তবু ফিরিব না। তারা বন্দিশালা ভাঙতে রওনা দিয়েছে। হ্যাঁ, আমাদের এখন কেবল তাদের অনুসরণ করতে হবে, তাদের দাবি পূরণ করতে হবে, আমাদের তাদের সমর্থন করতেই হবে। নান্না পন্থা বিদ্যতে নয়, এছাড়া আর কোনো পথ নেই। একটু ভাবুন, ভাবতে থাকুন।